बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। কুমিল্লা সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের যারা এবার দ্বাদশ শ্রেণীতে আছো তাদের 19-20 শিক্ষাবর্ষের যারা এবার দ্বাদশ শ্রেণীতে আছো তাদেরকে নিয়ে আজকে আমার ক্লাস। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে যে অধ্যায়টি নিয়ে আমরা স্টাডি করব, আলোচনা করব, সে অধ্যায়টির নাম হলো উদ্ভিদ শারীরতত্ত্ব বা নবম অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার সাথে আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি সরাসরি স্টাডিতে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের নবম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো উদ্ভিদ শারীরতত্ত্ব, সে অধ্যায় নিয়ে স্টাডি করব। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু পরে চলে যাচ্ছি সরাসরি। মূলত আজকের আমার আলোচ্য বিষয়টা হলো এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের সিকিউ প্রশ্ন আসতে পারে, কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, সেই নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব কি ধরনের বহু নির্বাচনী প্রশ্ন এই অধ্যায় থেকে আসতে পারে। আসো আমরা একটু স্টাডি করি। দেখো, প্রথম প্রশ্নটা হলো, দেখো যে বহু নির্বাচনী প্রশ্ন, মাইক্রোমৌল কাকে বলে বা মাইক্রোমৌল কি? তার মানে আমাদেরকে তোমরা সকলেই জানো উদ্ভিদের দুই ধরনের উপাদান থাকে। যেগুলো উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন তাদেরকে আমরা বলি ম্যাক্রোমৌল, আর যেগুলো উদ্ভিদের জন্য একটু কম প্রয়োজন সেগুলোকে আমরা কি বলি? মাইক্রোমৌল। তো শিক্ষার্থীরা এক মনোযোগ দাও যে প্রশ্নটা কি চেয়েছে। প্রশ্নটা এমসিকিউটা ছিল যে মাইক্রোমৌল হলো জিঙ্ক, সালফার, বোরন। নিচের কোন অ্যান্সারটি সঠিক হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে অ্যান্সার কোন সঠিক হবে? দেখো, অপশনে আছে 1, 2, বি অপশনে আছে 1 ও 3, সি অপশনে আছে 2 ও 3 এবং ডি অপশনে আছে 1, 2, 3। অ্যান্সারটা হবে আসলে মাইক্রোমৌল জিঙ্ক, সালফার, বোরন। এখানে তিনটাই আমাদের কি? মাইক্রোমৌল। তাহলে আমরা বলতে পারবো যে জিঙ্ক, সালফার, বোরন তিনটাই সঠিক অ্যান্সার এবং তিনটাই কি? মাইক্রোমৌল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তোমরা একটু উদ্দীপকটা লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো, এখানে একটা উদ্দীপক রাইবোলোজ 1,5-বিসফসফেট, একটু ভালো করে তাকাও। তার সাথে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তাহলে প্রোডাক্ট ওয়াই তৈরি হয়। দেখো, এখানে যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম হচ্ছে কি? রুবিস্কো এনজাইম। এনজাইমের নামটা কি যদি একটু ভালো করে তাকাও? কি এনজাইম? রুবিস্কো এনজাইম। এখানে রাইবোলোজ দেখো 1,5-বিসফসফেট, আমি কার্সারটা রাখছি, একটু তাকাও। রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রোডাক্ট ওয়াই তৈরি করে এবং এখানে এনজাইমটার নাম কি? রুবিস্কো। তাহলে অ্যান্সার ভালো করে একটু উদ্দীপকটা তাকাও। আমরা সকলেই জানি এটা কোত্থেকে আসছে। এটা একটা C3 চক্র। আমরা সকলেই C3 চক্র বা কেলভিন চক্র সম্পর্কে জানি। এটা একটা সালসংশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ চক্র, আমরা সকলেই জানি C3 চক্র বা কেলভিন চক্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি জানি যে কেলভিন চক্রের বা C3 চক্রের রাইবোলোজ 1,5-বিসফসফেট কি করে? কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করে। রাইবোলোজ 1,5-ফসফেট কি করে? কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করে। রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডকে কি করে? ফিক্সেশন করে। ফিক্সেশন করে কি করে? ওয়াই তৈরি করে। তাহলে একটু দেখি আমরা কি প্রশ্ন এখানে আসতে পারে। দেখো, প্রথম প্রশ্নটি হলো উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নের কোন উদ্ভিদে ঘটে? গম, ভুট্টা, আখ, আম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি যে C3 চক্র সাধারণত C3 উদ্ভিদে সম্পন্ন হয়। C3 চক্র কোথায় সম্পন্ন হয়? C3 উদ্ভিদে সম্পন্ন হয়। তো C3 উদ্ভিদ কারা? আমরা সকলে জানি আম এখানকার C3 উদ্ভিদ। যদি তুমি একটু বাকি উদ্ভিদগুলোর দিকে যদি তাকাও, আখ, ইক্ষু, ভুট্টা, গম, এরা সকলে কি উদ্ভিদ? C4 উদ্ভিদ। তাহলে কিভাবে উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নের কোন উদ্ভিদে ঘটে যদি প্রশ্ন আসে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে আম। তারপরে শিক্ষার্থীরা, 3 নাম্বার যে উদ্দীপকের যে 3 নাম্বার প্রশ্নটা দেয়া আছে, দেখো যে বলা আছে উদ্দীপকের ওয়ের সাথে পানি যোগ করলে কি হবে? একটু ভালো করে তাকাও।
বলছে ওয়ার আমরা ওখানে ছিল ওয়াই এখন পানি যোগ করলে কি হবে, তার মানে এটা আমাদেরকে সরাসরি জানতে হবে C3 চক্র জানতে হবে, কেলভিন চক্র জানতে হবে। আমরা সকলে C3 চক্র বা কেলভিন চক্র জানি। যদি আমরা C3 চক্র কেলভিন চক্র সম্পর্কে ভালোভাবে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। উদ্দীপকের ওয়াই এর সাথে এখনো পানি যুক্ত করলে কি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আলোচ্য বিষয় আমি তো সব এমসিকিউ তোমাদেরকে বলতে পারবো না, এখানে এটা লক্ষণীয়, মানে তোমরা একটু ভালো করে তাকাও দেখেন কি ধরনের এমসিকিউ আসতে পারে, কিভাবে এমসিকিউ আসতে পারে। এগুলি হলো তোমাদের আলোচ্য বিষয় এবং তোমাদেরকে আমি এটি বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদেরকে এমসিকিউর জন্য কিভাবে পড়াশোনা করতে হবে। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা এমসিকিউ আছে, দেখো নিচের কোন এনজাইমটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সাথে জড়িত। মানে এখানে কি আমাদেরকে খুব ভালোভাবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি নবম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা জৈব রাসায়নিক চক্র বা একটা মেটাবলিক প্রসেসের নাম কি? গ্লাইকোলাইসিস প্রসেস, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। তোমরা সকলেই এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পর্কে জানো। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমরা সকলেই জানি যে এটা শ্বসনের সাধারণ ধাপ এবং শ্বসনের যে প্রধান ধাপ বা প্রথম ধাপ, সেই ধাপটির নাম কি? গ্লাইকোলাইসিস। আমরা খুব ভালো করেই জানি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় সংঘটিত হয়। আমরা খুব ভালো করেই জানি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষস্থ সাইটোপ্লাজমে সংঘটিত হয় বা কোথায় সংঘটিত হয়? কোষের সাইটোপ্লাজমে। তাহলে দেখো এখানে প্রশ্নটা কি, যে নিচের কোন এনজাইমটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সাথে জড়িত। তাহলে আমরা এটাও জানি প্রিয় শিক্ষার্থী যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে এক একটি ধাপ, প্রতিটি ধাপের সাথে এক একটি এনজাইম জড়িত। তাহলে এখানে অপশনগুলো কি দেওয়া আছে একটু দেখো তো, ইনোলেজ, কার্বক্সিলেজ, ফিউমারেজ, জাইমেজ। তাহলে এখানে কোন এনজাইমটা হবে বলতে পারবা? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সাথে এখানে কোন এনজাইমটি জড়িত? এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সাথে যে এনজাইমটি জড়িত সেই এনজাইমের নাম হলো কি? ফিউমারেজ। এনজাইমটার নাম আমি কি বলেছি? ফিউমারেজ। তাহলে প্রিয় শিক্ষার্থী 4 নম্বর সঠিক অ্যান্সার কি হবে? ফিউমারেজ। তারপরে এবার আসে এখানে একটা এমসিকিউ দেওয়া আছে যে শ্বসন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ প্রভাবক কোনটি। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা একটু ভালো করে তাকাও তাহলে দেখতে পাবা যে শ্বসন প্রক্রিয়ায় বলছে আভ্যন্তরীণ প্রভাবক কোনটি। যদি একটু আমরা ভালো করে তাকাই তাহলে আমরা জানি শ্বসন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি, আমরা শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সম্পর্কে আমরা জানি যে প্রভাবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, অভ্যন্তরীণ প্রভাব, বাহ্যিক প্রভাব। তাহলে শ্বসন প্রক্রিয়ার অভ্যন্তরীণ প্রভাবক কি হবে? আমরা সকলে জানি আলো, পানি, তাপমাত্রা, এগুলোকে বাহ্যিক প্রভাবক। একটু ভালো করে তাকাও, আলো, পানি, তাপমাত্রা এগুলোকে বাহ্যিক প্রভাবক। তাহলে অভ্যন্তরীণ প্রভাবক কি হবে? অভ্যন্তরীণ প্রভাবক হবে খনিজ লবণ। তাহলে 5 নম্বরের সঠিক অ্যান্সার কি হবে? খনিজ লবণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করছি যে এই অধ্যায় থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে। আমি তো আর সবগুলো এমসিকিউ তোমাদের বলানো সম্ভব না, দেখানো সম্ভব না। তোমাদেরকে এমসিকিউতে ভালো করতে হলে তোমাদের যে পাঠ্য বইগুলো আছে সেই পাঠ্য বইগুলো খুব ভালো করে রিডিং পড়তে হবে, শুধু রিডিং পড়তে হবে, লাইন বাই লাইন রিডিং পড়তে হবে। তাহলে তোমরা উদ্দীপকটা ভালো করে বুঝতে পারবে, তোমরা এমসিকিউ গুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে, তারপরে সিকিউর ক্ষেত্রে উদ্দীপকগুলো ভালোভাবে বুঝতে পারবে, ভালো সঠিক অ্যান্সারটা দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা একটু কয়েকটা এবার সিকিউর প্রশ্ন নিয়ে আলোচনা করি। কি ধরনের সিকিউর প্রশ্ন বা কি ধরনের উদ্দীপক আসতে পারে এই অধ্যায় থেকে। প্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার সাথে আছো? আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। তো তোমরা যদি একটু আমার সাথে থাকো তাহলে আমরা দেখি কয়েকটা উদ্দীপক নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু রেসপন্স করবে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে এবার যারা সেকেন্ড ইয়ারে আছো, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, আমাদের কলেজে দ্বাদশ শ্রেণীতে যারা আছো তাদের জন্য এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আসো আমি একটু দেখি কয়েকটা প্রশ্ন, সিকিউ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, উপস্থাপনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো দেখি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখি এডিনিন বিশিষ্ট নিউক্লিওটাইড তার সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলে কি হবে? জ্যাট একটা উদ্দীপক তৈরি হচ্ছে। তো আসো দেখি এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তো প্রথমে দেখো ইমবাইবিশন কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলে জানি ইমবাইবিশন কি। ইমবাইবিশন প্রক্রিয়া, যে প্রক্রিয়া উদ্ভিদ কি করে পানি গ্রহণ করে স্ফীত হয় সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? ইমবাইবিশন বলি। তাহলে দেখো তারপর অবাধ শ্বসন কিভাবে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা 2 মার্কের জন্য আসতে পারে। তো যদি একটু ভালো করে তাকাও তাহলে দেখো যে অবাধ শ্বসনে কিভাবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আমরা জানি শ্বসন কয় ধরনের? 2 ধরনের, একটা হলো সবাধ শ্বসন, একটা হলো অবাধ শ্বসন। আমরা সেটাও জানি অবাধ শ্বসন কি, যে শ্বসন অক্সিজেনের অনুপস্থিতি সংঘটিত হয় তাকে আমরা কি বলি? অবাধ শ্বসন বলে থাকি। এবং আমরা জানি অবাধ শ্বসন প্রক্রিয়া কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে তোমাদেরকে ভালোভাবে এই বিক্রিয়াটা দেখিয়ে দিতে হবে যে কিভাবে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো এভাবে 2 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, দেখো 3 নম্বর উদ্দীপকে কি দেওয়া আছে, বলা আছে যে জ্যাট যৌগটিতে প্রাপ্ত কার্বোহাইড্রেটের গাঠনিক সংকেত লিখো। তাহলে এখানে দেখো
বলছে জেড যৌগটিতে প্রাপ্ত কার্বোহাইড্রেটের গাঠনিক সংকেত লিখো। আমরা সকলেই জানি যে অ্যাডেনিন কোথায় থাকে, ডিএনএ তে থাকে, এবং ডিএনএ তে এটা যদি প্রথম অধ্যায় থেকে আসে যে ডিএনএ তে আমরা জানি কোন সুগারটা থাকে, ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে তোমাদেরকে এখানে বলছে যে ডিএনএ বা ডিঅক্সিরাইবোজ সুগারের গাঠনিক সংকেত লিখতে বলেছে। তারপর দেখো 4 নম্বর যে উদ্দীপকটা দেওয়া আছে সেখানে কি বলছে, সেখানে বলা আছে যে আলো এবং অক্সিজেনের উপস্থিতিতে উদ্দীপকের প্রক্রিয়াটি সংগঠনের ক্ষেত্রে কি ধরনের ভিন্নতা দেখা দিতে পারে। তাহলে দেখো এটা আসলে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে আলোর উপস্থিতিতে কি প্রক্রিয়া সংঘটিত হয়। আমরা জানি আলোর উপস্থিতিতে তোমার উদ্দীপকের প্রক্রিয়াটি সংগঠনের ক্ষেত্রে আলোর উপস্থিতিতে হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, আর অক্সিজেন উপস্থিতিতে আমরা সকলে জানি কি তৈরি হয়, শ্বসন হয়, মানে শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আলো এবং অক্সিজেন উপস্থিতিতে অবশ্যই উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে ভিন্নতা দেখা দেয়, সেটা আমরা খুব ভালো করেই জানি। এবং সেই ভিন্নতা হলো আলোর উপস্থিতি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং অক্সিজেন উপস্থিতি হয় কি শ্বসন প্রক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে এরকম ভাবে সিকিউ প্রশ্ন অ্যান্সার করতে হবে। আমি তোমাদের সাথে আরো দু একটা প্রশ্ন একটু আলোচনা করি, তোমরা যদি একটু ভালো করে দেখো। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, একটু আলোচনা করো। দেখো আমি কয়েকটা উদ্দীপক নিয়ে তোমাদের সাথে আরেকটু আলোচনা করছি। যেন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেখানে কি তৈরি হয়, পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেখান থেকে 38টা এটিপি অণু তৈরি হচ্ছে। প্রিয় ক্ষেত্রে তোকে আমার সাথে আসো, যদি থেকে থাকো তাহলে দেখো একটা উদ্দীপক নিয়ে আমি আলোচনা করি। যে আমরা সকলেই জানি গ্লুকোজ থেকে যে প্রক্রিয়া গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় সেই প্রক্রিয়ার নাম একটু আগে আলোচনা করেছি কি, গ্লাইকোলাইসিস। আমি এটাও বলেছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উদ্ভিদের কোথায় সংঘটিত হয়, কোষস্থ সাইটোপ্লাজমে বা কোষের সাইটোপ্লাজমের ভিতরে সংঘটিত হয়। আর অন্যদিকে আমরা সকলেই জানি মাইটোকন্ড্রিয়ার ভিতরে ক্রেবস চক্র সম্পন্ন হয়, এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এবং আমরা এটাও জানি যে এখনো গ্লুকোজ থেকে 36টা বা 38টা এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে আসো দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা একটু আলোচনা করি কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের এখানে প্রশ্ন আসছে যে আত্তীকৃত শক্তি কি। আমরা জানি যে প্রক্রিয়ায় আত্তীকৃত শক্তি কি, ফটোলাইসিস বলতে কি বুঝছো, একটু বাকুর উদ্দীপকটা দেখো। ফটোলাইসিস আমরা সকলে জানি যে প্রক্রিয়া পানির সালোক বিভাজন হয় তাকে আমরা কি বলি, ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন বলি। মানে যে প্রক্রিয়া পানি ভেঙে হাইড্রোজেন অক্সিজেন দুইটা ইলেকট্রন তৈরি করে, দুইটা প্রোটন তৈরি করে, সেটাকে আমরা কি বলি, ফটোলাইসিস বলে থাকি। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের সাইটোপ্লাজমের সংগঠিত প্রক্রিয়া রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। তাহলে এখানে আমাকে একটু তোমরা বলো তো দেখি যে কোন প্রক্রিয়ায়, আমি যদি একটু আগে আলোচনা করেছি কোন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সালোক মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। তাহলে তোমাদেরকে এখানে বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি রেখা কি করতে বলেছে, উপস্থাপনা করতে বলেছে। তাহলে এরকম ভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে আসছে দেখো উদ্দীপকের মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন এটিপি এর হিসাব বিশ্লেষণ করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো কিভাবে পরীক্ষা আসে, যে আমরা সকলেই জানি যে এখনো গ্লুকোজের শ্বসন প্রক্রিয়ার ফলে কয়টা এটিপি তৈরি হয়, 38 এটিপি তৈরি হয়। তাহলে তোমাদেরকে ওই এটিপির হিসাবটা দেখো একটু ভালো করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীরা কি ধরনের প্রশ্ন এই ধরনের অধ্যায় থেকে আসতে পারে। তারপরে আসো আমি আর একটা উদ্দীপক নিয়ে আলোচনা করি প্রিয় শিক্ষার্থীরা, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি একটু ভালো করে তাকাও, দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো একটা সূর্যের আলো দেওয়া যাচ্ছে, মানে সূর্য সানলাইট কি আসতেছে, সূর্যের আলো আসতেছে। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে তাকাও, দেখো সূর্য থেকে আলো আসতেছে। এবং দেখো এখানে দুই ধরনের উদ্ভিদ আছে, দান, আম, জাম। কি আছে দেখো, দান, আম, জাম। আর আরেক ধরনের কি কি উদ্ভিদ আছে দেখো, ইক্ষু, ভুট্টা, মুথাঘাস। তা আমি একটু দেখি ইক্ষু, ভুট্টা, মুথাঘাস। এখানে এ উদ্দীপকে আছে দান, আম, জাম, আর বি উদ্দীপকে আছে ইক্ষু, ভুট্টা, মুথাঘাস। তারপরে দেখো কি তৈরি হয়, দুইটা থেকে শর্করা তৈরি হয়। তাহলে একটা প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু ভালো করে দেখো, এখানে এ উদ্দীপক এগুলো হচ্ছে C3 উদ্ভিদ। এই যে আম, জাম, দান এরা কি উদ্ভিদ, C3 উদ্ভিদ। আর অন্যদিকে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে ইক্ষু, ভুট্টা, মুথাঘাস এরা কি ধরনের উদ্ভিদ, এরা C4 উদ্ভিদ। তাহলে আমরা উদ্দীপকটা বুঝতে পারলাম যে এই উদ্দীপকটা বোঝাচ্ছে আসলে C3 উদ্ভিদ, আর বি উদ্দীপকে বলা আছে কি C4 উদ্ভিদ। তো প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো যে আমরা সকলে জানি শ্বসন কি, দেখো কি ধরনের প্রশ্ন আসতে পারে এই উদ্দীপকটা থেকে, দেখো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। যদি আমরা একটু ভালো করে মনোযোগ দিই তাহলে আমরা দেখতে পাবো, দেখো প্রথমে আসে শ্বসন কি। দেখো আমরা সকলে জানি শ্বসন কি, যে প্রক্রিয়া জটিল খাদ্যবস্তু ভেঙে কি সরল যৌগে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা কি বলি, শ্বসন বলি। তারপর আমরা খুব ভালো করে জানি হেটারোমরফিক জনক্রম বলতে কি বুঝছো, আসছে 2 মার্কের জন্য। আমরা সকলে জানি হেটারোমরফিক জনক্রম কি বা কাকে বলে, মানে জীবন চক্র বা লাইফ সাইকেল। তারপরে এবার স্পেশালি তুমি গ আর গহর দিকে তাকাও, এই যে 3 মার্কের যে প্রশ্ন সেটা যদি একটু আমরা ভালো করে তাকাই তাহলে আমরা দেখতে পাবো উদ্দীপকের বি উদ্ভিদগুলির দেখো পাতায় সংগঠিত খাদ্য তৈরির প্রক্রিয়া ছক আকারে দেখাও। তাহলে আমরা একটু প্রিয় শিক্ষার্থীরা বলতে দেখি বি উদ্ভিদ। তাহলে বি উদ্ভিদ মানে কি বলছে, C4 চক্র। কি চক্র,
C4 চক্র। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে বলে যে ইক্ষুবুট্টা মুথাস এই C4 চক্রটি ব্যাখ্যা করতে বা ছকারে বর্ণনা করতে চাইছে। আর দেখো যদি 4 মার্কের প্রশ্নটিকে আমি স্টাডি করে আলোচনা করি তাহলে কি বলেছে দেখো উদ্দীপকের এ ও বি গ্রুপের উদ্ভিদের মধ্যে কার্বন ডাই অক্সাইড বিজারণের ভিত্তিতে সুস্পষ্ট বৈসাদৃশ্য রয়েছে বিশ্লেষণ করো। হ্যাঁ শিক্ষার্থীরা আমরা সকলেই জানি যে C3 চক্র C4 চক্রের মাঝে পার্থক্য আছে। C3 চক্র C4 চক্রের মাঝে যে পার্থক্য আছে ঠিক সেরকম C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মাঝে ঠিক কি আছে সেরকম পার্থক্য আছে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে 4 নম্বরে যে প্রশ্নটা ছিল সেখানে বলা আছে যে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদ অথবা C3 চক্র অথবা C4 চক্রের মাঝে পার্থক্য বিশ্লেষণ করে এটাই বলেছে। তো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে কিন্তু আগে তাহলে আমি কি বলতে চাচ্ছি দেখো তোমাদেরকে ভালোভাবে আগে উদ্দীপকটা পড়তে হবে, উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হবে, তারপরে উদ্দীপকটা ভালোভাবে বুঝে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইভাবে তোমাদেরকে কি করতে হবে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে দেখো আমি যখন এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি তখনই তোমাকে আমি বলছি দেখো যে এ উদ্ভিদ এরা হলো C3 উদ্ভিদ মানে এখানে C3 চক্র সম্পন্ন হয়, আর যে বি উদ্দীপক দেওয়া আছে সেগুলো C4 উদ্ভিদ মানে এখানে C4 চক্র সম্পন্ন হয়। এবং আমরা এখানে তোমাদের 3 মার্কের জন্য প্রশ্নটা চেয়েছে যে C4 চক্রটি বর্ণনা করো, আর 4 মার্কের যে প্রশ্নটি ছিল সেখানে বলা ছিল যে C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য লিখো। তো তোমাদেরকে এরকম ভাবে প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আসো আমি আরো একটি উদ্দীপক নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখেন এখানে একটা চক্র দেখা যাচ্ছে, তোমরা একটা চক্র দেখতে পাচ্ছ। তোমরা যদি একটু বোর্ড স্লাইডের দিকে তাকাও তাহলে দেখতে পাবে যে এখানে কি কি আছে। দেখো এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত, এটা পাইরুভিক অ্যাসিড, এটা সাইট্রিক অ্যাসিড, এটা আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, এটা অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। দেখো এগুলো সব জৈব অ্যাসিড এবং আমরা অ্যাসিডগুলো দেখে বুঝতে পারতেছি যে এই চক্রটা কোথায় সম্পন্ন হয়। এটা একটা ক্রেবস চক্র, এটা মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। তো আসলে দেখি আমি একটু প্রশ্নগুলো তোমাদেরকে ধরার চেষ্টা করি যে এটিপির পূর্ণরূপ কি আমরা সকলেই জানি। এটিপির পূর্ণরূপ হলো এডেনোসিন ট্রাইফসফেট। তারপরে নিউক্লিওটাইড বলতে কি বোঝো আমরা সকলেই জানি নিউক্লিওটাইড কি বা নিউক্লিওটাইড কাকে বলে। সাধারণত অসংখ্য নিউক্লিওটাইডগুলো পলিমারভুক্ত হয় কি গঠন করে ডিএনএ গঠন করে। তারপর দেখো বলছে উদ্দীপকের চক্রটিতে উৎপন্ন শক্তির পরিমাণ দেখো ছকের সাহায্যে দেখো। এটি একটু ভালো করে তাকাও প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে বা দ্বাদশ শ্রেণীতে আছো তাদের দৃষ্টি আকর্ষণ করছে। একটু ভালো করে তাকাও, দেখতে পাবে যে এখানে বলা আছে যে উদ্দীপকের চক্রটিতে উৎপন্ন শক্তির পরিমাণ ছকের সাহায্যে দেখাও। ভালো করে দেখাও প্রিয় শিক্ষার্থীরা, কিসের মাধ্যমে দেখাও? ছকের মাধ্যমে। তো দেখো এই যে শক্তির পরিমাণ, তাহলে তোমাদের দেখো এখানে লক্ষণীয় হলো এখানে বুঝাতে চাচ্ছে যে ক্রেবস চক্রে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা কোন ধাপে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই শক্তিগুলো ছকের মাধ্যমে দেখাইতে বলছে। তো এগুলো তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা একটু পরীক্ষার মাধ্যমে আসলে দেখাতে হবে। তার মানে এটা কি বোঝাচ্ছে যে তোমাদের যে শক্তির পরিমাণে যে ছকগুলো আছে তোমাদের বইয়ে নবম অধ্যায়ে সেই শক্তির উৎপন্ন হওয়ার ছকগুলো ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে এবং এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তারপরে 4 মার্কের যে প্রশ্নটা যদি একটু তাকাও ভালো করে তাহলে দেখতে পাবে যে উদ্দীপকের চক্রটির উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে দেখো শ্বসনের দুটি ধরনের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। বলছে উদ্দীপকের চক্রটির উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে। তো আমরা সকলে জানি যে প্রক্রিয়ায় বা যে শ্বসনের তোমার কি কার্বোহাইড্রেট বা ক্রেবস চক্র সংগঠিত সেটাকে আমরা বলি সবাত শ্বসন। আর যে চক্রে তোমার কি বা যে শ্বসনে ক্রেবস চক্র থাকে না তাকে আমরা কি বলি? অবাত শ্বসন। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে বুঝাইতে চাচ্ছে আসলে সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য। দেখো কিভাবে প্রশ্নটা আসছে। সুতরাং তোমাদেরকে খুব ডিপলি আমি যেটা তোমাদেরকে ধরাতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি তোমাদেরকে খুব ডিপলি খুব গভীরভাবে উদ্দীপকটা বুঝতে হবে। দেখো উদ্দীপকটা আমি আবারও একবার বলি, এটা কি চক্র একটু মনোযোগ দাও। এটা একটা ক্রেবস চক্র, আমরা সকলেই জানি। এই ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। আবার এটাও জানি যে এই ক্রেবস চক্রটি কোন শ্বসনে হয়? সবাত শ্বসনে। তাহলে দেখো এখানে উদ্দীপকটা ভালো করে তাকাও। উদ্দীপকটাতে কি বলছে? উদ্দীপকে বলেছে যে উদ্দীপকে উদ্দীপকের চক্রটির উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে দেখো শ্বসনের দুটি ধরনের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তার মানে এখানে কি বোঝাইছে যে উদ্দীপকের চক্রটির উপস্থিতি বা অনুপস্থিতি। চক্রটির উপস্থিতি বা অনুপস্থিতি যদি বলি তাহলে আমরা বলি যে চক্রটা যেখানে উপস্থিত সেটাকে আমরা বলি সবাত শ্বসন, আর চক্রটা যেখানে অনুপস্থিত সেটাকে আমরা কি বলি? অবাত শ্বসন। তাহলে এখানে বলছে যে সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থী এরকম ভাবে উদ্দীপকটি বুঝতে হবে। তোমরা যে প্রবলেমটা করো খাতায় যখন অ্যান্সারটা তোমরা আসলে উদ্দীপকটাই বুঝো না, বা প্রশ্নগুলো কিভাবে চাইছে বা কোন প্রশ্নটা চেয়েছে কিভাবে চেয়েছে সেটা তোমরা অনেকেই ধরতে পারো বা বুঝতে পারো না। তো আমি তোমাদেরকে দু একটা
সিকিউ প্রশ্ন উদ্দীপক দেখে তোমাদেরকে দরে দরে আমি দেখাচ্ছি, শিখাচ্ছি যে কিভাবে উদ্দীপকটা ধরতে হবে। তো আসো আমি যদি আরও একটা উদ্দীপক নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। দেখো এখানে আরও একটা উদ্দীপক দেওয়া আছে। দেখো কি কি উদ্দীপক দেওয়া আছে যদি একটু ভালো করে তাকাও। দেখো যে ফসফোগ্লিসারালডিহাইড কি দেওয়া আছে। দেখো ফসফোগ্লিসারালডিহাইড আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে কি তৈরি হচ্ছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ভালো করে তাকাও কি তৈরি হচ্ছে। দেখো ফসফোগ্লিসারালডিহাইড থেকে কি তৈরি হচ্ছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হচ্ছে। এনজাইমটা কি দেখো, আইসোমারেজ। এনজাইমটার নাম কি বলেছি, আইসোমারেজ। তাহলে এখানে দেখো বিভিন্ন ধাপ আছে, ধাপগুলো থেকে সর্বশেষ কি তৈরি হয়, পাইরুভিক অ্যাসিড, এবং পরবর্তীতে পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয়, এসিটাইল কোয়ে তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো কি তৈরি হলো, এসিটাইল কোয়ে। তাহলে আমাকে একটা ছকটা দেখে তোমরা বলতো দেখি আসলে এখানে কোন চক্রটা বা শ্বসনের কোন ধাপটার কথা বলা হয়েছে। যদি একটু ভালো করে তাকাও দেখো ফসফোগ্লিসারাইড থেকে কি তৈরি হচ্ছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, খুব ইম্পর্টেন্ট। দেখো কুমিল্লা বোর্ডে 2017 সালে প্রশ্নটা আসছে। দেখো আমি তোদেরকে দেখাই দিচ্ছি যে কুমিল্লা বোর্ডে 2017 দেখো অ্যান্সারটা কি হবে। দেখো ফসফোগ্লিসারাইড থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হচ্ছে, এবং সর্বশেষ দেখো এই ধাপগুলো সম্পূর্ণ হওয়ার পরে দেখো কি তৈরি হলো, পাইরুভিক অ্যাসিড। পরবর্তীতে দেখো পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হলো, এসিটাইল কোয়ে তৈরি হলো। কি তৈরি হলো, এসিটাইল কোয়ে। তো দেখো তার মানে এটা কি চক্র। দেখো প্রথমে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া মানে কি, এটা কি তৈরি হলো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। আমরা জানি পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, পরবর্তীতে আবার পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয়, এসিটাইল কোয়ে তৈরি হয়। মানে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পরের ধাপ, মানে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যবর্তী প্রক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থী এবার যদি আমরা একটু ভালো করে তাকাই, তো আসো দেখো দেখো এখানে দেখো প্রশ্নটিগুলো কি, প্লাজমোলাইসিস কি, লিমিটিং ফ্যাক্টর বলতে কি বোঝে, এগুলো তোমরা পরে নিবা সংজ্ঞা। তোমরা যেটা দেখো এনজাইমের নাম সহ উদ্দীপকের প্রদর্শিত ছকটি পূরণ করো। তার মানে এখানে কি বুঝেছ, দেখো তোমাদেরকে বলছে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বিশ্লেষণ করো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কি করো, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা দেখে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বলছে ছকটি পূরণ করো। দেখো মাঝখান থেকে প্রশ্ন আসছে। দেখো তার মানে আমাকে কি করতে হবে, তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে পুরো গ্লাইকোলাইসিসটি খুব ভালোভাবে পড়তে হবে, পুরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ভালোভাবে জানতে হবে। যদি জানো তাহলে দেখো মাঝামাঝি থেকে দেখো পুরো চক্রটি পূরণ করতে বলছে। এরকম প্রশ্ন মাঝখান থেকে আসতে পারে, মানে পুরো চক্রটা তোমাদেরকে নাচে, মানে পুরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছক আকারে পুরোটা নাচে দেখো অর্ধেকও চাইতে পারে। দেখো এখানে যে অর্ধেক থেকে শুরু হয়েছে, মানে তোমাদেরকে দেখো তাহলে কোত্থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। প্রিয় শিক্ষার্থী এগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, মানে ছকের বা প্রক্রিয়ার অর্ধেকটাও তোমাদেরকে দেখো অর্ধেকটাও অ্যান্সার করতে হতে পারে। তো 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে উদ্দীপকে প্রদর্শিত শেষ উৎপাদিত দ্রব্যটি, দেখো শেষ উৎপাদিত দ্রব্য এখানে কি, এসিটাইল কোয়ে। বলছে যে চক্রে প্রবেশ করে, দেখো এসিটাইলকে কোথায় প্রবেশ করে আমরা সকলেই জানি, বলতে এটা ক্রেবস চক্রে প্রবেশ করে, তার জৈবিক গুরুত্ব বিশ্লেষণ করো। মানে এখানে ক্রেবস চক্রের গুরুত্ব বুঝাইছে। দেখছেন প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে কিভাবে প্রশ্নগুলো ধরতে হবে। তোমরা তো অনেকে অ্যান্সার না বুঝে অ্যান্সার করতে শুরু করো, অনেক সময় উদ্দীপকটা পড়ে বা উদ্দীপকটা না পড়ে বুঝে না বুঝে অনেক সময় তোমাদের খেয়াল খুশি মতো তোমাদের যেটা মনে চায় সেটা পরীক্ষার খাতায় লিখে ফেলো। এরকম করলে হবে না, এরকম করলে তোমরা ভালো মার্ক পাবে না, এরকম করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাদেরকে এই জন্য বলছে উদ্দীপকটা ভালোভাবে ধরতে হবে। দেখো আমি এখানে আবারও বলছি যে উদ্দীপকের প্রদর্শিত শেষ উৎপাদিত দ্রব্যটি, মানে শেষ উৎপাদিত দ্রব্য কি, এসিটাইল কোয়ে। যে চক্রে প্রবেশ করে, আমরা সকলে জানি এসিটাইল কোয়ে কোন চক্রে প্রবেশ করে, এসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে, তার জৈবিক গুরুত্ব বিশ্লেষণ করে। তাহলে এখানে কি চাইছে, 4 মার্কের প্রশ্ন, যে ক্রেবস চক্রের গুরুত্ব বিশ্লেষণ করো। তারপর প্রিয় শিক্ষার্থীরা আমি যদি আরো একটা দেখো, যদি তোমাদেরকে উদ্দীপক নিয়ে আলোচনা করি, আরো একটা উদ্দীপক দেখো এখানে কি আসছে। যদি উদ্দীপকটা দিকে একটু ভালো করে তাকাও, দেখো সূর্য থেকে কি আসতেছে, আলোক রশ্মি আসতেছে, জীব সেটি অ্যাবজর্ব করতেছে, পরে সেখান থেকে গ্যাস তৈরি হয়, তারপরে সেখান থেকে দেখো জীব সেটাকে আবার ব্যবহার করে, পরে দেখো আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পরে জীব আবার পুনরায় এটা ফেরত চলে যায়। তাহলে দেখো এখানে একটা চক্র দেখো সম্পন্ন হচ্ছে। তো আমরা সকলে জানি স্টোমাটা বা পত্ররন্ধ্র কি, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন তোমরা জানো। তারপরে লিমিটিং ফ্যাক্টর বলতে কি বুঝো, একটু আগে বলেছি যে ফ্যাক্টর প্রভাবকগুলি সাধারণত সালোকসংশ্লেষণ শ্বসন প্রক্রিয়ায় প্রভাব হিসাবে কাজ করে, তাদেরকে আমরা বলি লিমিটিং ফ্যাক্টর। তারপর উদ্দীপকে উৎপন্ন গ্যাসের উৎস, দেখো উৎপন্ন গ্যাসের উৎস ব্যাখ্যা করো, উৎপন্ন গ্যাসের উৎস। তার মানে দেখো গ্যাস থেকে তৈরি হয়, দেখে যে এই চক্রটি, প্লিজ একটু ভালো করে তাকাও। তাহলে উদ্দীপকে ই এবং এফ জীবের সংগঠিত প্রক্রিয়ার তুলনা করো। দেখো এক জায়গায় অক্সিজেন তৈরি হচ্ছে, এটা উদ্ভিদের সংগঠিত হচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড কোথায় তৈরি হয়, প্রাণীতে তৈরি হয়। তার মানে দেখো সে এটা বোঝাচ্ছে আসলে সালোক সংশ্লেষণ, আর এটা তারা বোঝাচ্ছে কি, শ্বসন। এক্স্যাক্টলি এখানে যে গুরুত্বটা চেয়েছে দেখো, যদি একটু ভালো করে মনোযোগ দাও, এখানে আসলে সালোক সংশ্লেষণ এবং শ্বসন
দেখো সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব বুঝাইছে। এবং দেখো উদ্দীপক উৎপন্ন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কীভাবে অক্সিজেন তৈরি হয় আমরা সকলেই জানি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্বোহাইড্রেট পানির পাশাপাশি বাই প্রোডাক্ট হিসেবে কী তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। আবার অন্যদিকে দেখো শ্বসন প্রক্রিয়া আবার পুনরায় কী তৈরি হচ্ছে, দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে সালোক সংশ্লেষণ, এটা শ্বসন। এখানে দেখো বলছে যে ই এবং এফ জীবের সংগঠিত প্রক্রিয়ার তুলনা করো, মানে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মাঝে কী পার্থক্য বা প্রক্রিয়ার মাঝে কী পার্থক্য সেই সম্পর্কে বিশ্লেষণ করতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখান থেকে এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর আমি যদি আরো একটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করি। দেখো প্রশ্ন উদ্দীপকটা একটু পড়ো। দেখো বলা আছে উদ্দীপকে যে পলাশ বেড়াতে গিয়ে দেখলো জমির উঁচু অংশে আম এবং নিচু অংশে ধান লাগানো হয়েছে। দেখো দুটি উদ্ভিদের কার্বন ডাই বিজারণের পথ বা চক্র আলাদা। তাহলে দেখো কি বলছে যে ইমাস্কুলেশন কিন্তু আমরা পর্বগুলো জ্ঞানমূলক প্রশ্ন ভাইরাসকে অকুশে কেন বলা হয়। তারপর দেখো উদ্দীপকে উল্লিখিত প্রথম উদ্ভিদে দেখো যে চক্র সম্পন্ন হয় রেখাচিত্রের সাহায্যে দেখাও। দেখো বলছে উঁচু অংশে আম, তো আমরা জানি আম একটা কি উদ্ভিদ, C3 উদ্ভিদ। তার মানে 3 মার্কের জন্য বলেছে যে C3 চক্রটি বা ক্যালভিন চক্রটি তোমাদেরকে কি করতে বলছে, রেখাচিত্রের সাথে দেখাতে বলেছে। তারপর উদ্দীপকের উদ্ভিদের সম্পন্ন চক্র দুটি তুলনা করো। তো দেখো C3 চক্রে আমরা জানি C3 উদ্ভিদে কোন চক্র সম্পন্ন, C3 চক্র বা ক্যালভিন চক্র। আবার দেখো ধান এটা উচ্চ অংশ, দেখো নিচু অংশ, দেখো ধান এটা সাধারণত C4 উদ্ভিদ অনেকটাই। দেখো C4 উদ্ভিদ, তাহলে C4 উদ্ভিদ যদি বলি আমরা জানি C4 উদ্ভিদে কোন চক্র সম্পন্ন হয়, C4 চক্র। এবং C4 চক্র আরেকটা হচ্ছে হ্যাসো স্ল্যাক চক্র। তাহলে দেখো C4 চক্রের মধ্যে পার্থক্য বলতে বলেছে। তারপর যদি আমি আরেকটা উদ্দীপক নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো একটা উদ্দীপকটা তোমরা একটু পড়ার চেষ্টা করতো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার সাথে ক্লাসটি করছো একটু উদ্দীপকটি পড়ার চেষ্টা করো। দেখো বলছে রাশেদ কচু গাছের পাতার কিনারায় পানির উপস্থিতি দেখে শিক্ষককে প্রশ্ন করলো। তিনি বললেন ইহা এক ধরনের রন্ধ্রের কাজ, এরকম আরো এক ধরনের রন্ধ্র আছে যা পাতার ঊর্ধ্ব ও নিম্নতকে থাকে। দেখো প্রথম প্রশ্ন নিউক্লিওসাইড কি, ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন। দেখো উদ্দীপকের শেষ অংশে নির্দিষ্ট রন্ধ্রটির গঠন চিত্রসহ বর্ণনা করো। তাহলে এখানে দেখো বলছে যে কচু গাছের পাতার কিনারায় পানির উপস্থিতি দেখে শিক্ষককে প্রশ্ন করলো। তিনি বলেন ইহা এক ধরনের দেখো রন্ধ্রের কাজ, এরকম আরো এক ধরনের রন্ধ্র আছে যা পাতার ঊর্ধ্ব এবং নিম্নতকে থাকে। তাহলে দেখো বলছে উদ্দীপক শেষ অংশে নির্দেশিত রন্ধ্রটির গঠন চিত্রসহ বর্ণনা করো। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা কি বলতে পারবে যে এখানে 3 মার্কের জন্য কোন প্রশ্নটা চেয়েছে, আসলে এখানে চেয়েছে পত্র। আমরা জানি পাতার ঊর্ধ্ব এবং নিম্নতকে কোন রন্ধ্রটি থাকে, পত্ররন্ধ্র। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে মনোযোগ দাও, কোন রন্ধ্রটা থাকে, পত্ররন্ধ্র। তাহলে তোমাদেরকে 3 মার্কের জন্য যে প্রশ্নটা সেখানে বলছে যে পত্ররন্ধ্রের গঠন চিত্রসহ বর্ণনা করো। তারপর বলছে দেখো উদ্ভিদের জৈবিক কাজে রন্ধ্র দুটির গুরুত্ব। দেখো আমরা জানি কচু গাছের পাতার কিনারায় যে রন্ধ্র থাকে সেটাকে আমরা বলছি হাইডাথোড। কি বলেছি, হাইডাথোড। আর হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে এখানে বলছে হাইডাথোডের গুরুত্ব এবং পত্ররন্ধ্রের গুরুত্ব বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে অনেকগুলি উদ্দীপক নিয়ে আলোচনা করেছি। তোমাদেরকে কি ধরনের সিকিউ প্রশ্ন আসতে পারে সেই ধরনের আমি তোমাদেরকে একটু বিশদভাবে বোঝানোর চেষ্টা করেছি, একটু দড়িয়ে দড়িয়ে দেখার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায় থেকে যে জিনিসগুলো পড়বে আমি তারপর একটু বলে দিচ্ছি। যেহেতু নবম অধ্যায় তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা একটা বড় অধ্যায়, একটা কঠিন অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে তোমাদের সব ধরনের পরীক্ষা, বোর্ড পরীক্ষা থেকে শুরু করে কলেজের টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। তো সেই জন্য তোমাদেরকে নবম অধ্যায়টি ভালোভাবে পড়তে হবে। তো আমি তোমাদেরকে একটু বলতে চাচ্ছি যে কি ধরনের প্রশ্নগুলো কিগুলো তোমরা একটু ভালো করে এই অধ্যায় থেকে কোন পড়াগুলো একটু ভালো করে পড়বে। তো প্রথমেই তোমরা উদ্ভিদে যে 2 ধরনের উপাদান থাকে, নিউট্রিয়েন্টস প্রয়োজন, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এগুলো একটু ভালো করে পড়বে। তারপরে তোমরা উদ্ভিদের উদ্ভিদে কিভাবে মূলের মাধ্যমে লবণ পরিশোষণ করে থাকে এটা একটু ভালো করে পড়বে। উদ্ভিদে মানে সহজ কথায় লবণ পরিশোষণ, উদ্ভিদ কিভাবে আয়ন পরিশোষণ করে, লবণ পরিশোষণ করে সেগুলো একটু ভালো করে পড়বে। তারপরে তোমরা এই লুন্ডেগার্ডের মতবাদটা একটু ভালো করে পড়বে, এটা পরীক্ষায় আসে। তারপরে দেখো তোমরা টাইপস অফ ট্রান্সপিরেশন, তোমরা খুব ভালোভাবেই প্রস্বেদন সম্পর্কে জানো, তোমরা এই প্রস্বেদনটাও একটু ভালো করে পড়বে। আমরা সকলেই জানি প্রস্বেদন 3 ধরনের, লেটিকুলার টাইপ, কিউটিকুলার টাইপ আর কি স্টোমাটাল টাইপ। বা পত্ররন্ধ্রী প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন, লেন্টিকুলার প্রস্বেদন। আমরা জানি 3 প্রকার প্রস্বেদন সম্পর্কে তোমরা একটু ভালো করে পড়বে প্রিয় শিক্ষার্থীরা। তারপরে তোমরা যে স্টোমাটার গঠন দেখো, আমি একটু আগে তোমাদেরকে যে উদ্দীপকগুলো আলোচনা করেছি, উদ্দীপকগুলো দড়িয়ে ধরে পড়ানোর বোঝানোর চেষ্টা করেছি। সেখানে দেখো যে স্টোমাটার চিত্র এখানে আছে, আঁকতে বলেছে। তোমরা দেখো পত্ররন্ধ্রের চিত্র, তোমাদের এই স্টোমাটা বা পত্ররন্ধ্রের চিত্র আঁকতে হবে। তারপরে দেখো এখানে যে প্রস্বেদনের সবচেয়ে যে আধুনিক মতবাদ
বা সবচেয়ে যে গ্রহণযোগ্য মতবাদ প্রোটন পাম্প থিওরি মতবাদ, তোমাদেরকে এই আধুনিক মতবাদ বা প্রোটন পাম্প থিওরি মতবাদটা ভালোভাবে পড়তে হবে। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যেটি বলছে যে কিভাবে স্টোমাটার মধ্যে দিয়ে পটাশিয়াম আয়ন পরিবাহিত হয় প্রস্রাবে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে মানে এটি হচ্ছে আধুনিক মতবাদ বা প্রোটন পাম্প মতবাদ। এই মতবাদটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। প্রশ্নের সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ বা আধুনিক মতবাদ বা প্রোটন পাম্প থিওরি মতবাদ, এই মতবাদ তোমরা একটু ভালো করে পড়বে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, সালোক সংশ্লেষণ কাকে বলে, সালোক সংশ্লেষণের সংজ্ঞা একটু ভালো করে পড়বে। তারপরে আজকে আমি তোমাদেরকে ভালো করে কেলভিন সাইকেল সম্পর্কে বলেছি, কেলভিন সাইকেলটা তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, কারণ এই কেলভিন চক্র তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে শ্বসন C4 চক্র তোমাকে পড়তে হবে, ছিল C3 চক্র। শিক্ষার্থীরা একটু নজর দিয়েছিল C3 চক্র, তোমাদেরকে এর পাশাপাশি C4 চক্র একটু ভালো করে পড়তে হবে। তারপরে তোমাদেরকে শ্বসন সম্পর্কে ভালো করে পড়তে, শ্বসনের সংজ্ঞা, শ্বসন কাকে বলে, শ্বসনের প্রকারভেদ। তারপরে দেখে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ভালো করে পড়তে হবে। ক্রেবস চক্র ভালো করে পড়তে হবে। তারপরে শক্তির হিসাব, কিভাবে 38টা এটিপি গ্লুকোজ থেকে এখনো গ্লুকোজ থেকে কিভাবে 36 বা 38টা এটিপি তৈরি হয় সেটা সম্পর্কে ভালো করে পড়তে হবে। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অবাধ শ্বসন কাকে বলে, এই অবাধ শ্বসনের সংজ্ঞাটা ভালো করে পড়তে হবে। তারপরে তোমাদের কিভাবে এই যে অবাধ শ্বসনে যে ল্যাকটিক অ্যাসিড বা ইথানল তৈরি হয় এটা একটু ভালো করে পড়তে হবে। এটাকে আমি তোমাদের যে উদ্দীপকগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম, সেই উদ্দীপকে এই ল্যাকটিক অ্যাসিড দেখে কিভাবে তৈরি হয় এরকম একটা প্রশ্ন ছিল। তারপরে আমি একটু দেখো উদ্দীপকের জন্য সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য আসছে, দেখো তোমাদেরকে ফটোসিনথেসিস রেসপিরেশন বা সালোক সংশ্লেষণ শ্বসন এই পার্থক্যটা একটু ভালো করে পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি আমি আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 9 অধ্যায় যারা এখন দ্বাদশ শ্রেণীতে আছো তাদের উদ্দেশ্যে একটি অনলাইন লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছিলাম। আজকে আমার আলোচ্য বিষয় ছিল এই 9 অধ্যায়টি থেকে কি ধরনের সিকিউ প্রশ্ন, কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, আসলে কিভাবে তোমরা অ্যান্সার করতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে এটা দিক নির্দেশনামূলক একটু নিয়ে আলোচনা করেছি। তো তোমরা আশা করি আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনেছ, আমার কথা অনুসারে তোমরা ফলো করবে, আমার ক্লাসগুলো যেভাবে বলেছি সেভাবে করবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসটি অনলাইন লাইভ ক্লাসে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।